এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব হিউম্যান জিনোম প্রজেক্টের আর কয়েকটি বিষয়। গতদিন যে কয়েকটি বিষয় আলোচনা করেছিলাম তার পরবর্তী বিষয়গুলি আজকে আলোচনা। তা কি কি সেই বিষয়গুলি এখানে আমি পরপর লিখেছি। দেখো, ফার্স্ট হচ্ছে এইচজিপির বৈশিষ্ট্য কি। সেকেন্ড হলো সম্পূর্ণ মানব জিনোমের রূপরেখা। সম্পূর্ণ মানব জিনোমের রূপরেখা। থার্ড হলো এইচজিপির গুরুত্ব ব্যবহার। ফোর্থ হলো এইচজিপির অসুবিধা। তা প্রথমেই যে বিষয়ে আলোচনা করব সেটা হলো এইচজিপির বৈশিষ্ট্য। এই এইচজিপির বৈশিষ্ট্য সম্পর্কে 1-2 করে আমি আলোচনা করছি। সমগ্র মানব জীবন এই জিনোমে প্রায় 3164.7 MB নিউক্লিওটাইড থাকে। সমগ্র মানব জিনোমে প্রায় 3164.7 মিলিবেজ নিউক্লিওটাইড থাকে। তাহলে ফার্স্ট হচ্ছে মানব জিনোমে 3164.7 MB নিউক্লিওটাইড। বা 3200 বলা হতে পারে। নাম্বার 2, মানব জিনোমে কম বেশি প্রায় 30,000 থেকে 32,000 জিন থাকে। নাম্বার 3, দেখা যায় প্রতি জিন ইকুয়াল টু 3,000। প্রতি জিন ইকুয়াল টু প্রায় 30,000 MB। 3000 MB নিউক্লিওটাইড থাকে। প্রতি জিন পিছু প্রায় 3000 MB নিউক্লিওটাইড থাকে বা বেজ থাকে, MB বেজ। নাম্বার 4, দেখা যায় যে সব থেকে সর্বাপেক্ষা বৃহৎ জিন এর নাম হচ্ছে ডিস্ট্রফিন। এ প্রায় 4.2 MB নিউক্লিওটাইড বা বেস বা 4.2 এখানে MB মিলিবেস, আর এখানে হচ্ছে কি 4.2 মিলিবেস। সর্বাপেক্ষা বৃহৎ জিন, এবং এটা থাকে এক্স ক্রোমোজোমে। সর্বাপেক্ষা বৃহৎ জিন। নাম্বার 5, সর্বাপেক্ষা বেশি জিন। 1 নম্বর ক্রোমোজোমে
নম্বর ক্রোমোজোমে। এর সংখ্যা প্রায় 2968 এবং ওয়াই ক্রোমোজোমে সর্বাপেক্ষা কম জিন, প্রায় 231। নাম্বার 6, মানুষের দেখা যায় সমগ্র পপুলেশনের 99.9% জিন একই রকম। মাত্র 0.1% জিনের পার্থক্যের জন্য মানুষের মধ্যে প্রকরণ সৃষ্টি হয়। সমগ্র পপুলেশনে প্রায় 9.9% নিউক্লিওটাইড এক রকম। মাত্র 0.1% এর পার্থক্যে মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। নাম্বার 7, দেখা যায় কি একটি মানুষ থেকে আরেকটি মানুষের পার্থক্য সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজমের জন্য হয়। একক নিউক্লিওটাইডের বহুরূপতার জন্য একজন মানুষের থেকে আরেকজন মানুষের পার্থক্য সৃষ্টি হয়। তাহলে একজন মানুষ অন্যজন থেকে কে একক নিউক্লিওটাইড বহুরূপতার জন্য পৃথক হয়। একে বলা হয় সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজমস। একজনের থেকে আরেকজনের পার্থক্যের জন্য মাত্র একটি নিউক্লিওটাইড বা সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজমের জন্য পার্থক্য হয়। 4 প্রকার নিউক্লিওটাইডের একটি মাত্র বেজের জন্য এই পার্থক্য সৃষ্টি হয়, যাকে বলা হয় সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। নাম্বার 8, মানুষের বেশি জিন সমৃদ্ধ অঞ্চল কম জিনযুক্ত অঞ্চল থেকে পৃথক থাকে। একে বলা হয় জিন ডিজার্ট। দেখা যায় বেশি জিন সমৃদ্ধ অঞ্চল কম জিনযুক্ত অঞ্চল দ্বারা পৃথক। এই কম জিনযুক্ত অঞ্চল কে বলা হয় জিন ডেজার্ট। মানব জিনোমের অধিকাংশ স্থান রিপিটিটিভ ডিএনএ পুনরাবৃত্তিমূলক ডিএনএ এবং 45 স্থান এ ট্রান্সপোজন থাকে। নাম্বার 9,
মানব জিনোমের অধিকাংশ স্থান রিপিটিটিভ ডিএনএ যুক্ত ও 45% ট্রান্সপোজন দ্বারা গঠিত। যে জিনগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় কি হতে পারে, স্থানান্তরিত হতে পারে, ট্রান্সপোজন দ্বারা গঠিত। নাম্বার 10, আবিষ্কৃত জিনের প্রায় 50% মতো কার্যকারিতা জানা গেছে। আবিষ্কৃত জিনের 50% কার্যকারিতা জানা গেছে। নাম্বার 11, মানব জিনোমের 2% জিন তারা প্রোটিন সংশ্লেষ করতে পারে বা প্রোটিন সংশ্লেষের কোড বহন করে। 2% জিন প্রোটিন সংশ্লেষের কোড বহন করে। ক্লিয়ার? দেখ, মানব জিনোমে প্রায় 3164.7 মিলিবেস নিউক্লিওটাইড বা বেস আছে। 30,000 থেকে 32,000 জিন থাকে। প্রতি জিনে প্রায় 3,000 মিলিবেস থাকে। সর্বাপেক্ষা বৃহৎ জিন ডিস্ট্রফিন যে 4.2 মিলিবেস দ্বারা গঠিত এক্স ক্রোমোজোম। সর্বাপেক্ষা বেশি জিন 1 নম্বর ক্রোমোজোম। সবচেয়ে কম জিন ওয়াই ক্রোমোজোম। সমগ্র পপুলেশনের 99.9% নিউক্লিওটাইড একরকম। মাত্র 0.1% পার্থক্যের জন্য মানুষের মধ্যে প্রকরণ। একজন মানুষ অন্যজন থেকে একক নিউক্লিওটাইড বহুরূপতার জন্য পৃথক হয় এবং এই একক বহু নিউক্লিওতা জিনোমের 1.4 মিলিয়ন স্থানে থাকে। এটা কত স্থানে থাকে? 1.4 মিলিয়ন স্থানে এই সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমার ভিউজ দেখা যায়। 1.4 মিলিয়ন স্থান। বেশি জিন সমৃদ্ধ অঞ্চল কম জিন যুক্ত অঞ্চল দ্বারা পৃথক থাকে। কম জিন যুক্ত অঞ্চলকে জিন ডেজার্ট বলা হয়। মানব জিনোমের অধিকাংশ স্থান রিপিটেড ডিএনএ যুক্ত। 45% ট্রান্সপোজন দ্বারা গঠিত। আবিষ্কৃত জিনের মাত্র 50% কার্যকারিতা জানা গেছে, আর 2% জিন প্রোটিন সংশ্লেষের কোড বহন করে। মানব জিনোমের এই উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো জানতে পারা গেছে। এবার আমরা দেখব সমগ্র মানব জিনোমের রূপরেখা। এই যে সম্পূর্ণ মানব জিনোমের রূপরেখা, এর বৈশিষ্ট্য। এবার এই বৈশিষ্ট্য শেষ হলো। এবার সম্পূর্ণ মানব জিনোমের রূপরেখা। সম্পূর্ণ মানব জিনোমের রূপরেখা।
নিউক্লিয়ার জিনোম আর মাইটোকন্ড্রিয়াল জিনোম দুভাগে ভাগ করব। নিউক্লিয়ার জিনোম, মাইটোকন্ড্রিয়াল জিনোম। আচ্ছা, নিউক্লিয়ার জিনোমে নিউক্লিওটাইড থাকে, আমরা একটু আগেই দেখেছি, ওই প্রায় কম বেশি 3164.7 ছিল। এখানে আমরা কম বেশি ধরো 3200 মিলিবেস। ক্লিয়ার? জিনের সংখ্যা কম বেশি প্রায় 30,000 থেকে 35,000 জিন। এখানে হলো মাইটোকন্ড্রিয়াল জিনোম, এ নিউক্লিওটাইড 16.6 কেবি কিলোবেস। এই এখানে জিন প্রায় দেখা গেছে কম বেশি 37টি জিন দেখা যায়। এবার এই জিনের মধ্যে এই যে জিন, একে আমরা ভাগ করব, যে একে আমরা দুভাগে ভাগ করব। এক ভাগে হচ্ছে জিন ও সম্পর্কিত জিন সিকোয়েন্স, জিন ও সম্পর্কিত জিন সিকোয়েন্স। আর ইন্টারজেনিক সিকোয়েন্স, ইন্টারজেনিক সিকোয়েন্স। জিন ও সম্পর্কিত জিন সিকোয়েন্স এরা প্রায় 1200 MB দ্বারা গঠিত। এখানে প্রায় 2000 MB দ্বারা গঠিত। এই জিন ও সম্পর্কিত জিন আবার ভাগ দেখা যায় অ্যাকশন, আর দেখা যায় ইন্ট্রন, আর দেখা যায় জিন ফ্র্যাগমেন্ট, আর দেখা যায় সিউডোজিন। এরা এই অ্যাকশন হলো 48 MB, এ হলো 1152 MB। ক্লিয়ার? এই হলো এই দিকটা। এবার ইন্টারজেনিক সিকোয়েন্স। এই ইন্টারজেনিক সিকোয়েন্সের ক্ষেত্রে আবার ভাগ রয়েছে। কি কি দেখা যায়? ইন্টারজেনিক সিকোয়েন্সের মধ্যে একে দুভাগে ভাগ করব। ইন্টার পার্সড রিপিটস, ইন্টারপার্স রিপিটস, আর অন্য ইন্টারজেনিক অঞ্চল, অন্য
ইন্টারজেনিক অঞ্চল। এই ইন্টারপার্স রিপিটস এরা প্রায় 1400 এমবি, এরা 600 এমবি। এই 1400 এমবি আবার ভাগ করা যেতে পারে কি কি? এটা হচ্ছে লং ইন্টারপার্স নিউক্লিয়ার এলিমেন্টস। লং ইন্টারপার্স নিউক্লিয়ার এলিমেন্টস, শর্ট ইন্টারপার্স নিউক্লিয়ার এলিমেন্ট। নেক্সট হলো লং টার্মিনাল রিপিটস। লং টার্মিনাল রিপিটস আর হলো ডিএনএ ট্রান্সপোজন। এদের সংখ্যা হলো 640 এমবি, 420 এমবি, 250 এমবি, 90 এমবি। এদের আচ্ছা, অন্য ইন্টারজেনিক অঞ্চল এখানে আছে স্যাটেলাইট ডিএনএ ও অন্যান্য। স্যাটেলাইট ডিএনএ ও অন্যান্য এরা 600 এমবি। এই মাইটোকন্ড্রিয়াল জিনোম এর 37 জিনের এই 13টি জিন আর এদিকে হলো 24টি জিন। এই এরা হলো প্রোটিন কোডিং জিন। প্রোটিন কোডিং জিন এরা হলো ফাংশনাল আরএনএ জিন। এই হলো মানব জিনোমের রূপরেখা। সমগ্র মানব জিনোমের রূপরেখা। এবার আমরা দেখব নেক্সট এইচজিপি গুরুত্ব ও ব্যবহার। নেক্সট এইচজিপির গুরুত্ব ব্যবহার। কি কি কাজে একে ব্যবহার করা? মানুষের বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার উল্লেখযোগ্য। ফার্স্ট হচ্ছে এক, জিনোম তথ্য। জিনিসটা কি? এই মানব জিনোম থেকে, এই এইচজিপি থেকে মানুষের জিনের নিউক্লিয়, মানুষের যে ক্রোমোজোম তার মধ্যে ডিএনএ,
তার নিউক্লিওটাইড সিকোয়েন্স জানা যায়, বিভিন্ন জিনের সংখ্যা, অবস্থান, কার্যকারিতা জানা যায়। অর্থাৎ মানব জিনোমের সমগ্র তথ্য সম্পর্কে অবগত হওয়া যায়। তাহলে কি জিনোম তথ্য মানে কি? নিউক্লিওটাইড সিকোয়েন্স, জিনের সংখ্যা, অবস্থান ও বিন্যাস জানা যায়। নাম্বার 2, মানুষের উল্লেখযোগ্য দিক হল বিভিন্ন প্রকার রোগ নিরূপণ ও তার নিরাময়। এই দিকটা সম্পর্কে উল্লেখযোগ্য ধারণা দেয়। রোগ নির্ণয় ও নিরাময়। ঠিক আছে, দেখো মানুষের বিভিন্ন বংশগত রোগ একটি জিনের মিউটেশনের জন্য হয়। এই জিনের শনাক্তকরণ এবং তাকে অপসারণ বা প্রতিস্থাপন ইত্যাদির জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন থেরাপি ব্যবহার করা যায়। যেমন সিকেল সেল অ্যানিমিয়া, হৃদরোগ, বিভিন্ন রকমের হৃদরোগ, স্নায়বিক রোগ যেমন অ্যালজাইমার থেকে স্নায়বিক রোগ, হরমোন ঘটিত রোগ, ক্যান্সার ইত্যাদি রোগে কি জিন শনাক্তকরণ ও জিন থেরাপি প্রয়োগ দ্বারা নিরাময় করা যায়। নাম্বার 3 নম্বর হলো, দেখো মানব ভ্রূণের পরিস্ফুরণ কালে কলা, অঙ্গ, তন্ত্রের ওপরে জিনের প্রভাব সম্পর্কিত গবেষণা এই হিউম্যান জিনোম প্রজেক্ট থেকে পাওয়া যায়। তাহলে নাম্বার 3, ভ্রূণের পরিস্ফুরণ কি? এই জিপির তথ্য ভ্রূণের পরিস্ফুরণের সময় ভ্রূণের পরিস্ফুরণে কি কলা, অঙ্গ ও তন্ত্রের উপর প্রভাব এবং বিভিন্ন জিনের আন্তঃসম্পর্ক জানা যায় এই হিউম্যান জিনোম প্রজেক্টের তথ্য থেকে। নাম্বার 4, ব্যক্তিগত তথ্য। এই এইচজিপি থেকে প্রাপ্ত বিভিন্ন রকমের তথ্য মানুষের বিভিন্ন প্রকার রোগ তো বটেই, এছাড়া মানুষের জীবনকাল, ওষুধের প্রভাব, বিভিন্ন প্রকার জিএম জেনেটিক্যালি মডিফাইড শস্যের প্রভাব সম্পর্কে ধারণা করা যায়। সুতরাং মানুষের
আয়ুষ্কাল, আয়ুষ্কাল, ওষুধের প্রভাব, জিনগত পরিবর্তিত শস্যের প্রভাব, এই এইচজিপির প্রাপ্ত তথ্য মানুষের আয়ুষ্কাল, ওষুধের প্রভাব, জিনগত পরিবর্তিত শস্যের প্রভাব সম্পর্কে ধারণা দেয়। এ সম্পর্কে গবেষণার পথ প্রশস্ত। নাম্বার 5, এরপর একটি বিশেষ শাখা আছে, ফার্মাকোজিনোমিক্স। দেখ, ফার্মাকোজিনোমিক্স জিনিসটা কি? এইচজিপি থেকে প্রাপ্ত তথ্য, দেখো, এই ফার্মাকোজিনোমিক্স শাখার উন্নতি বিধানে সাহায্য করে। এই ফার্মাকোজিনোমিক্স এই শাখা বিশেষ করে ওষুধ নিয়ে বিভিন্ন রকমের গবেষণা করে। জিনগত ভেদে মানুষের ওষুধের প্রভাব এ সম্পর্কে গবেষণা করে। সুতরাং এইচজিপির তথ্য এই ফার্মাকোজিনোমিক্সের উন্নতি বিধানে সাহায্য করে। কি উন্নতি বিধানে? জিন ভেদে ওষুধের আণবিক স্তরে ওষুধের প্রভাব সম্পর্কে ধারণা দেয়। নাম্বার 6 হল বিবর্তন। এই এইচজিপির তথ্য মানুষের বিবর্তন, মানুষের সঙ্গে মানুষের পূর্বপুরুষের সম্পর্ক বিষয়ে জানতে সহায়তা করে। তাহলে এইচজিপি মানব বিবর্তনে বিশেষ ভূমিকা পালন করে। আচ্ছা, নেক্সট নাম্বার 7, অপরাধ বিজ্ঞান, দ্যাট ইজ ফরেনসিক। যে সমস্ত বিষয়গুলো আছে, এই অপরাধী শনাক্তকরণ, অপরাধী শনাক্তকরণে এইচজিপির তথ্য কাজে লাগতে পারে। অপরাধী শনাক্তকরণে এইচজিপির তথ্য কাজে লাগে। নাম্বার 8, এবার হলো নেক্সট ক্যান্সার, কোষের প্রতিস্থাপনে। নাম্বার 8, এইচজিপির তথ্য সাধারণ কোষ দ্বারা ক্যান্সার কোষের প্রতিস্থাপনের জন্য বিভিন্ন গবেষণামূলক কাজ করছে। এই এইচজিপি তথ্য বিশেষ করে ক্যান্সার কোষকে স্বাভাবিক কোষ দ্বারা প্রতিস্থাপনের গবেষণায় ব্যবহৃত হয়। প্রতিস্থাপনের গবেষণা মূলক কাজে ব্যবহার হয়। নাম্বার 9, আচ্ছা, এবার হলো কৃষিকার্য। দেখা যায় রোগ প্রতিরোধী এবং অধিক ফলনশীল ফসল উৎপাদনে এইচজিপির প্রযুক্তি কাজে লাগানো যায়। কি? রোগ প্রতিরোধী
রোগ প্রতিরোধী ও অধিক ফলনশীল পুষ্টিকর শস্য বা ফসল উৎপাদনে এই এইচজিপির প্রযুক্তি কাজে লাগানো যায়। এইচজিপি এর প্রযুক্তি ব্যবহার করা যায়। নাম্বার 10, এবার হলো গবাদি পশু ও ব্যাকটেরিয়া। নাম্বার 10, গবাদি পশু ও ব্যাকটেরিয়া। রোগ প্রতিরোধী গবাদি পশু এবং উপকারী ব্যাকটেরিয়া তৈরির ক্ষেত্রে এইচজিপির তথ্য কাজে লাগে। কি রোগ প্রতিরোধী গবাদি পশু ও উপকারী ব্যাকটেরিয়া এই উৎপাদনে এইচজিপির তথ্য কাজে লাগানো যায়। এতগুলো হচ্ছে তোমার এইচজিপির গুরুত্ব ও ব্যবহার। নেক্সট, এর কিছু অসুবিধাও আছে, আমরা দেখব এবার এইচজিপির অসুবিধাগুলো কি কি। এর প্রথম অসুবিধা, নেক্সট অসুবিধা, ফার্স্ট হল মানুষের যে জিনের গোপনীয়তা সেটা নষ্ট হয়ে যায়। সেই জন্য ব্যক্তিগত এবং সামাজিক জীবনে এই জিনের গোপনীয়তা নষ্ট হওয়ার কারণে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয়। তাহলে ব্যক্তিগত ও সামাজিক জীবনে জিনের গোপনীয়তা নষ্ট হয়, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়, কারণ জিনের গোপনীয়তা এখানে থাকে না। তাই নাম্বার 2, দ্বিতীয় হল মানুষের ক্ষেত্রে যদি জানা যায় যে এই ব্যক্তির দেহে এই বিভিন্ন ক্ষতিকারক জিন আছে, বা দেখা যায় নিরাময় বিহীন বা নিরাময় অযোগ্য জিন আছে, তাহলে তার ক্ষেত্রে স্বাস্থ্য বীমা এবং জীবন বীমার সুফল পেতে অসুবিধা হয়। নাম্বার 2, দেখা যায় কি যে নিরাময় অযোগ্য জিন, নিরাময় অযোগ্য জিন যুক্ত ব্যক্তির কিসে জীবন বীমা ও স্বাস্থ্য বীমার ক্ষেত্রে, স্বাস্থ্য বীমার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়, সমস্যা হয়। নাম্বার 3, দেখা যায় যে যদি এটা প্রমাণ হয়ে যায় যে এই ব্যক্তির দেহে নিম্নমানের জিন আছে, তাহলে সে সামাজিক বৈষম্যের শিকার হতে পারে। নিম্নমানের জিনযুক্ত ব্যক্তি, নিম্নমানের জিনযুক্ত ব্যক্তি সামাজিক বৈষম্যের শিকার হয়, সামাজিক বৈষম্যের শিকার হয়।
নাম্বার 4, এছাড়া দেখা যায় যে এই উন্নত জিনযুক্ত বেবি সৃষ্টির ক্ষেত্রে বা মানব সৃষ্টির ক্ষেত্রে অনেক সময় এমন দেখা যায় যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যকে একত্রিত করে এমন মানব শিশু তৈরি হয়েছে, আমরা যাকে ডিজাইনার বেবি বলি। এই ডিজাইনার বেবির সমস্যা দেখা যায়। ডিজাইনার বেবি উৎপন্ন হতে পারে, যা কিন্তু সমাজে সমস্যার সৃষ্টি করতে পারে। নাম্বার 5, এই এইচজিপির তথ্য থেকে বিজ্ঞানীরা জৈব মারণাস্ত্র তৈরি করতে পারে, যা মানব জাতির পক্ষে অত্যন্ত ক্ষতিকর। জৈব মারণাস্ত্র তৈরি হতে পারে, যা মানব জাতির পক্ষে খুব মারাত্মক। নেক্সট, নাম্বার 6, একমাত্র ধনী এবং প্রযুক্তিতে উন্নত দেশ এর সুফল পেতে পারে, গরিব দেশের সুফল পাবে না, কারণ এটা অত্যন্ত ব্যয়বহুল। ধনী ও প্রযুক্তিতে উন্নত দেশ এর সুফল পেতে পারে, একমাত্র গরিব দেশ পায় না। নাম্বার 7, এই এইচজিপির দ্বারা জীবজগতে জিনগত সংকীর্ণতা সৃষ্টি হয়। ফলে এই জিনগত সংকীর্ণতা এর ফলে জেনেটিক বৈচিত্র্য হ্রাস পায়, ফলে বিবর্তন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। ক্লিয়ার? এই সমস্ত অসুবিধাগুলো ব্যক্তিগত সামাজিক জীবনে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। নিরাময় অযোগ্য জিনযুক্ত ব্যক্তির জীবন বীমা ও স্বাস্থ্য বীমার ক্ষেত্রে সমস্যা হয়। নিম্নমানের জিনযুক্ত ব্যক্তি সামাজিক বৈষম্যের শিকার হয়। ডিজাইনার বেবি উৎপন্ন হতে পারে, জৈব মারণাস্ত্র তৈরি হতে পারে, ধনী ও প্রযুক্তিতে উন্নত দেশ এর সুফল পেতে পারে, আর জিনগত সংকীর্ণতার সৃষ্টি হতে পারে। ফলে জেনেটিক বৈচিত্র্য হ্রাস পায়, বিবর্তন প্রক্রিয়া বিপর্যস্ত হয়। এই অসুবিধা। আমার এইচজিপি সম্পর্কে যাবতীয় তথ্য শেষ করছি। ভালো থাকবেন।